এই যে হাজারীগলির ঘটনা যদি পরিব্যাপ্ত হয়, তাহলে উই মে এন্ড আপ হ্যাভিং আ সার্জিক্যাল স্ট্রাইক। ভারত যদি সার্জিক্যাল স্ট্রাইকে যায়, তখন সেটা আবার আরো অনেকগুলো ঘটনার জন্ম দিতে পারে। আপনার পাকিস্তানের নিউক্লিয়ার আমব্রেলার অন্তর্গত হতে যে প্রফেসর শাহিদুজ্জামান তো ইতিমধ্যে একটা প্রস্তাব মেলে ধরেছেন, তাই না? তো ফলে এই টেনশনে আপনার নতুন নতুন মাত্রা যুক্ত হতে পারে। নমস্কার। এবার সরাসরি ভারতের সেভেন সিস্টার্সকে আক্রমণে নিদান দিলেন ঢাকার এক প্রফেসর। ভাবতে অবাক লাগে, উনি পেশায় একজন শিক্ষক এবং অধ্যাপক। আমার মনে হয় যার মধ্যে রাজনৈতিক জ্ঞান, বিচারবোধ, কূটনীতি আমাদের থেকে অনেক গুণ বেশি থাকবে। শুধুমাত্র পাকিস্তান প্রীতির জন্য তিনি ভারতবর্ষকে হুমকি আর হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। তাও আবার এবার সেভেন সিস্টার্সকে অশান্ত করার এক পরিকল্পনা তিনি খোদ সাংবাদিক সম্মেলনে বসে বললেন। এবং সেই ভিডিও যখন বিভিন্ন জায়গায় ভাইরাল হলো, সেই ভাইরালের কথাবার্তা দেখে মানে ভারতের যে ডিফেন্স একাধিক সংস্থা আছে তারা রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন। বাংলাদেশ কি চাইছে? বাংলাদেশ কি নিজে ভারতকে ইনভাইট করছে? ভারতীয় সেনাবাহিনীকে ইনভাইট করে বলছে, আসো ভাই আমাদের আক্রমণ করো, আমরা একভাবে শেষ হয়ে যাই। বাংলাদেশের মতো ছোট্ট পুচকে একটা দেশকে ভারতীয় সেনাবাহিনী যা স্ট্রেংথ, সেই স্ট্রেংথকে কাজে লাগালে শেষ করতে ঠিক কতটা সময় লাগবে বোঝা যায়। এখন জাতিসংঘের একাধিক নিয়ম আছে। একটা দেশ অন্য দেশকে আক্রমণ করা এতটা সহজ নয়, কারণ অনেক কিছু ইন্টারন্যাশনাল প্রোটোকল মেনে চলতে হয়। কিন্তু যেভাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয় সেনা এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকে প্রভোগ করা হচ্ছে, এরপরে যদি কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতবর্ষ নেয়, তাহলে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ যে কোথায় উড়ে যাবে বা ভেসে যাবে তা আমি সত্যিই জানি না। এই সেই প্রফেসর যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে মাস দুয়েক আগে একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন পাকিস্তান থেকে পারমাণবিক বোমা বা কিছু একটা এনে বাংলাদেশ সীমান্তে রাখা হোক। আরও অবাক কি লাগে জানেন? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক কথাবার্তা বলেন, সামনে যারা বসে থাকেন তারা হাততালি দেন, তারা ঠিক ঠিক বলে চিৎকার করেন, এবং কার্যত তিনি যে দিনের পর দিন ছাত্রদের ব্রেন ওয়াশ করে যাচ্ছে তা হয়তো বাংলাদেশ সরকার বুঝেও না বোঝার ভান করছে। তারা চিন্ময় প্রভুকে গ্রেফতার করতে পারেন, কিন্তু যারা দেশে বসে কার্যত দেশের ক্ষতি দিনের পর দিন করে যাচ্ছেন, তাদের থামানোর জন্য, তাদের বিরুদ্ধাচরণ করার জন্য সরকার একটা পদক্ষেপও নিচ্ছে না। কালকে বাংলাদেশের এই অধ্যাপক কি বললেন? তিনি বললেন পাকিস্তান থেকে বাংলাদেশের ইমিডিয়েটলি JF-17 যুদ্ধ বিমান কেনা উচিত। এবার JF-17 যুদ্ধ বিমান কি জানেন? JF-17 যুদ্ধ বিমান হলো আমেরিকান জেট F-35 এর সমতুল্য একটি যুদ্ধ বিমান। নিঃসন্দেহে শক্তিশালী একটা যুদ্ধ বিমান। পাকিস্তানের থেকে নাকি বাংলাদেশের এই মুহূর্তে কেনা উচিত, এবং পরবর্তীকালে বাংলাদেশের সামরিক শক্তি যদি একটু শক্তিশালী হয়, অর্থাৎ সেনাবাহিনী যদি একটু শক্তিশালী হয়, তাহলে বাংলাদেশের উচিত ভারতবর্ষের উত্তর পূর্ব অঞ্চলে যারা বিদ্রোহী গ্রুপ, অর্থাৎ সেভেন সিস্টার্সে যারা আন্দোলন চালাচ্ছে, তাদেরকে পূর্ণ সহায়তা করা, তাদেরকে এই অস্ত্র সহায়তা করা, এবং তাদের জন্য একটা সেফ হাউস হিসাবে বাংলাদেশকে গড়ে তোলা। যে সকল বিশেষজ্ঞরা এই ধরনের কথা বলে সাধারণ মানুষকে উস্কাচ্ছেন, তারা হয়তো সত্যিই জানেন না যে ভারত যদি এই সম্পূর্ণ বিষয় অত্যন্ত কড়া হাতে দমন করতে গিয়ে বাংলাদেশকে আক্রমণের পথ বেছে নেয়, তাহলে এই সকল অধ্যাপকরা ঠিক কোথায় পালিয়ে যাবেন? ক্ষতিটা কার হবে জানেন? ক্ষতি হবে দেশের বা বাংলাদেশের সাধারণ মানুষের। কিন্তু মনে রাখতে হবে, বর্তমান সময়ে জাতিসংঘে এইভাবে একটা দেশ অন্য দেশকে হয়তো আক্রমণ করতে পারে না। আর শুধুমাত্র ভারত তো জাতিসংঘের সদস্য নয়, এবছর হয়তো ভারত জাতিসংঘের স্থায়ী মেম্বারও হয়ে যাবে। কিন্তু ভারতবর্ষ ব্রিক্সের সদস্য, কোয়াডের সদস্য, সার্কের সদস্য, আসিয়ানার সদস্য। ঠিক সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশকে ভারতের সামরিক শক্তি প্রয়োগ করে উড়িয়ে দেবে, সেই চিন্তা ভারতবর্ষ হয়তো এখনো করেওনি। কিন্তু দিনের পর দিন সেভেন সিস্টার্সকে অশান্ত করার যে পরিকল্পনা মোহাম্মদ ইউনূসের সরকার করে যাচ্ছে, তা নিঃসন্দেহে ভারত এবং বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু একটা বড় প্রশ্নবোধক চিহ্নের মধ্যে ফেলছে বলে আমার মনে হচ্ছে। পুটিন মহোদয় আপনার মোদিজি এবং আপনার চীনা প্রেসিডেন্টকে এক টেবিলে বসিয়ে হয়তো তাদের যে স্থল সীমান্ত নিয়ে বিরোধ আছে সেটা কিছুটা মিটিয়ে দিয়েছেন, কিন্তু আবার নতুন করে এখানে যদি সেটা ফ্লেয়ার আপ করে, এই কোয়াগমেয়ারে চীন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সবাই কিন্তু যুক্ত হয়ে যদি যান, অবাক হওয়ার কিছু থাকবে। সেই অধ্যাপক স্পেসিফিক্যালি আরও বলেন, ভারতবর্ষের আসাম, মণিপুর এবং মিজোরাম, পার্টিকুলারলি এই তিনটে জায়গাকে সাহায্য করা উচিত বাংলাদেশে। এবার আসাম, মণিপুর, মিজোরাম
বাংলাদেশ কেন সাহায্য করতে যাবে হঠাৎ করে? এই সকল জায়গায় যারা বিক্ষোভ করছেন এটা তো ভারতবর্ষের ইন্টারনাল পলিটিক্সের পার্ট। অনেকে অভিযোগ করেন যারা এই সব জায়গায় বিক্ষোভ করছেন তাদের সঙ্গে বিদেশি শক্তির আঁতাত আছে। কিন্তু হঠাৎ করে এই যে সেভেন সিস্টার্স, এই সেভেন সিস্টার্সকে কেন অশান্ত করার পরিকল্পনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক করছেন, তাও আবার ইউনুস সরকারের একদম খোদ আমলে বসে তাকে সাহায্য করার জন্য, আমি সত্যিই বুঝতে পারছি না। ভারতবর্ষ কি কড়া হাতে এই পুরো বিষয়টা দমন করবেন? ভারতবর্ষ কিন্তু কালকে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন ভারতীয় সেনাবাহিনী সংক্রান্ত। ভিডিওটি শেষ অবধি দেখলে আপনারা নিঃসন্দেহে সেগুলো বুঝতে পারবেন। পাশাপাশি এই পুরো বিষয়টায় ভারতবর্ষের ডিফেন্স এক্সপার্টরা সত্যি একটু কনসার্ন প্রকাশ করেছেন। বলছেন এটা হচ্ছেটা কি? ঢাকা দিনের পর দিন ভারতবর্ষের সেভেন সিস্টার্সকে উত্তপ্ত করার চেষ্টা করছে, ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে। ভারতীয় সেনাবাহিনীকে কিন্তু কড়া হাতে দমন করতে হবে, এরকমই বিভিন্ন ডিফেন্স এক্সপার্ট অলরেডি কালকে ভারতীয় মিডিয়ায় কিন্তু ঘোষণা করেছেন। ঠিক কিছুদিন আগে ফিরে যান, তারা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখবেন কি রাখবেন না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যে চট্টগ্রাম বন্দর কার্যত তারা ভারতবর্ষকে লিজে দিয়েছেন, সেই চট্টগ্রাম বন্দরে এই প্রথম পাকিস্তানে একটা জাহাজ এসে পৌঁছেছে ব্যবসা বাণিজ্যের জন্য। শুধু তাই নয়, মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিয়ে পাকিস্তানের থেকে বিপুল পরিমাণ অস্ত্র কেনার নিদান দিয়ে দিয়েছেন। ভারতবর্ষের সাথে পাকিস্তানের সম্পর্ক আজকে আন্তর্জাতিক স্তরে চর্চার বিষয়। মোহাম্মদ ইউনুস কি জানেন না? নিঃসন্দেহে জানেন। আমার মনে হয় এরা জেনে বুঝেই এই ধরনের পন্থা অবলম্বন করছেন যেন ভারতবর্ষ কার্যত বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় সেনা দ্বারা কোনো কঠোর পদক্ষেপ নেয়। পরবর্তীকালে তিনি বলেন J-17 যে এয়ারজেট সেটা কিন্তু আমেরিকান এয়ারজেট F-35 এর সমান এবং এটার 3টে ভার্সান আছে। এই 3টে ভার্সানই বাংলাদেশ যেন নিজেদের ক্ষমতায় বা নিজেদের দখলে নিয়ে আসে। পাকিস্তানের সেনাবাহিনীকে কার্যত বাংলাদেশ পাশে চাইছে, অথচ 1971-এর ইতিহাসটা আপনারা দেখুন। এই পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে ভারতের সহায়তায় দিনের পর দিন লড়াই করেছেন শেখ মুজিবুর রহমান। তার যে ইতিহাস, তার যে আত্মগরিমা আজকে কার্যত বাংলাদেশই অস্বীকার করছে। ভারতকে হুমকি দিয়ে তারা কি কিছু করতে পারবেন না, তা তারা নিজেরাও জানেন। তারা কিছুটা সস্তা প্রচার পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু বাস্তবের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতীয় সেনাবাহিনীর স্ট্রেংথ এবং বাংলাদেশের সেনাবাহিনীর স্ট্রেংথ ঠিক কোথায় দাঁড়িয়ে আছে আমি এই নিয়ে একটা আপডেটেড ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তাহলেই আপনারা বুঝবেন এই অধ্যাপকদের এই ধরনের কথাবার্তা আসলে সস্তা গিমিক ছাড়া আর কিছু নয়। কিন্তু সস্তা গিমিক হোক আর যাই হোক, যখন ভারতের ডিফেন্স সিস্টেম নিয়ে এরা কথা বলেন, ভারতের ইন্টারনাল পলিটিক্সকে অশান্ত করে দেওয়া ছক এরা করেন এবং টিভি মিডিয়ার সামনে টুইটারে সেই ভিডিও পোস্ট করেন, নিঃসন্দেহে ভারতবর্ষ এর কড়া প্রতিবাদ জানাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। অলরেডি এই পুরো টুইট, এই পুরো ভিডিও ভারতের অসংখ্য মিডিয়া কিন্তু প্রকাশ করেছে এবং জানিয়েছে আলটিমেটলি বাংলাদেশ চাইছেটা কি, বাংলাদেশ কি চাইছে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। কিছুদিন আগে মোহাম্মদ ইউনুস একটি অভূতপূর্ব কর্মকাণ্ড ঘটিয়েছিলেন। ভারতবর্ষের যে জঙ্গি সংগঠন সব থেকে বেশি ব্যান ছিলেন, সেই আনসারুল্লাহ বাংলার জঙ্গিকে, প্রধান জঙ্গি জসিমউদ্দিন রহমানিকে যিনি জেল থেকে ছেড়ে দেন, সেই জসিমউদ্দিন রহমানি ছিল আল কায়দার সদস্য। ভারতবর্ষ বারবার এই বিরুদ্ধে কড়া সমালোচনা জানিয়ে বলেছিল যাকে হাসিনা সরকার ব্যান করেছে, যাকে হাসিনা সরকার জেলে পুরেছে, তাকে কেন জেল থেকে ছাড়লো মোহাম্মদ ইউনুস। পরবর্তীকালে এই জসিমউদ্দিন রহমানি জেল থেকে বেরিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি দুটো কথা বলেন। সেখানে বলেন আমরা চায়নার সাহায্যে চিকেন স্নেককে দখল করব, অর্থাৎ শিলিগুড়ি করিডরকে তারা দখল করতে চাইছেন। 2 নম্বর বলেন বাংলাকে মোদির হাত থেকে তারা সেপারেট করবেন, আলাদা করবেন, অর্থাৎ সরাসরি বাংলাদেশে বসে মানে বাংলা এবং ভারতবর্ষকে ভাগ করার পরিকল্পনা জসিমউদ্দিন রহমানি একটি ভাইরাল ভিডিও বার্তায় দিলেন। মোহাম্মদ ইউনুস সরকার কি কোনো পদক্ষেপ নিয়েছেন? নেননি। দিনের পর দিন এই ধরনের মানুষকে তারা প্রশ্রয় দিয়েছেন, দিনের পর দিন এই ধরনের মানুষকে তারা কার্যত তাদের দেশের সম্পদ হিসাবে ব্যবহার করছেন। আর আজকে যখন ভারতবর্ষ কোনো কড়া কঠিন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন, তারা তখন ভারত বিরোধী কথাবার্তা বলে সেই সাধারণ মানুষকে উস্কে যাচ্ছেন। উত্তর পূর্ব অঞ্চলে যে দুটো গ্রুপ আছে, অর্থাৎ ULFA এবং NDFB, এদের সঙ্গে সম্প্রতি আমাদের যে কেন্দ্রীয় সরকার তারা একটি চুক্তি করেছেন, শান্তি চুক্তি মতো, অর্থাৎ উত্তর পূর্বকে শান্ত করার বিভিন্ন স্টেপ কিন্তু ভারতের সরকার নিতে শুরু করেছেন। কিন্তু সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ আবার সেই উত্তর পূর্বকে কিন্তু অশান্ত করার চেষ্টা করে যাচ্ছেন, যা নিঃসন্দেহে ভারতবাসীর কাছে ভারতীয় পলিটিক্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয় বলে আমার মনে হয়। ভারতবর্ষ পাল্টা কি স্টেপ নিল?
ভারতবর্ষ কালকেই উত্তর পূর্বতে একটি ড্রোন ফিট করে দিয়েছে, যা নিঃসন্দেহে ঐতিহাসিক একটা ড্রোন। সেই ভারতবর্ষ যখন এই ধরনের সালার ড্রোন ফিট করেছে, সেই ড্রোন কিন্তু এই যে পলিটিক্স, এই যে উত্তর পূর্ব কেন্দ্রিক রাজনীতি এবং উত্তর পূর্বে যে সামরিক অভিযানের যে এই যে প্ল্যান, সেই ব্লু প্রিন্ট কিন্তু ভারতীয় সেনাবাহিনীর কাছে চলে আসবে। এই ধরনের ড্রোন আইআইটি কানপুরে কিন্তু তৈরি হয়েছে। ভারত সরকার কিন্তু আর 1 মিনিটও এক্সট্রা সময় নেয়নি এই জায়গার সুরক্ষাকে কন্ট্রোল করার জন্য। এই সকল ড্রোন ভারতবর্ষের উত্তর পূর্ব অর্থাৎ 7 সিস্টার্সে বহু দুর্গম জায়গায় পাঠানোর পরিকল্পনা করেছে ভারতীয় সেনাবাহিনী। অর্থাৎ যে সকল বিদেশি শক্তি এবং বাংলাদেশের মতো এই ধরনের মানুষ যারা উত্তর পূর্বকে অশান্ত করার চেষ্টা করছেন, তাদেরকে শায়েস্তা করার জন্য কিন্তু পদক্ষেপ নিতে শুরু করে দিল ভারতীয় সেনা। শুধু তাই নয়, এই ধরনের ভিডিও ভাইরাল হওয়ার পর ভারতবর্ষ যে 35,000 সেনাবাহিনী সীমান্তে মজুত করেছিল, তাদের অ্যাক্টিভনেস বাড়িয়ে দিতে শুরু করলো। এবং একটি খবর আমাদের চোখের সামনে এলো যে 13টি এমন জায়গা আছে বাংলাদেশের যেখান দিয়ে নাকি ভারতীয় সেনা বাংলাদেশেও ঢুকে যেতে পারে। আর এই খবর যখন সামনে এলো, বাংলাদেশের টিভি চ্যানেলে টক শো শুরু হয়ে গেল। তো আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি বিরাজ করছে, স্বৈরাচার পালিয়ে যাবার পরে এদেশে যে নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে এদেশের ছাত্র জনতার বিপ্লবের পরে, তো সেই পরিবেশটিকে বিঘ্নিত করবার জন্য একটি শক্তি তো পিছন থেকে কাজ করছেই, সেটা আমরা অনুমান করতে পারি, আজ করতে পারি, সেটি আমরা দেখতে পাচ্ছি। তো তাদের সাথে কারা ইন্ধন দিচ্ছে? ইসকনকে যেখানে পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ করেছে, সেখানে বাংলাদেশে একজন ইসকনের সাবেক একজন লোককে অ্যারেস্ট করবার পরে এটি নিয়ে এত কথা কেন হচ্ছে? এটি নিয়ে বাইরে থেকে হস্তক্ষেপের কেন চেষ্টা হচ্ছে? সে দেশের একজন, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একজন সংসদ সদস্য একটি বিবৃতি দিয়েছে, তারা বলেছে যে তারা দেশকে ঘেরাও করবে। হ্যাঁ, এবং কালকের যেই কথা আমি শুনছিলাম সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের 13টি পয়েন্ট আছে যেখান দিয়ে ভারতীয় সৈন্য অনায়াসে ঢুকে পড়তে পারে বাংলাদেশে, এবং সেখানে তাদের সেই প্রস্তুতি রয়েছে। তারা আবার এই পদক্ষেপের বিরোধিতা করে বললেন, ফ্যাসিস্টকে যেভাবে ভারত সাহায্য করেছে ঠিক সেভাবেই তো ভারত 13টা জায়গাকে আঁকড়ে ধরে বাংলাদেশকে অভিযান চালাবে, কারণ ভারত নাকি ফ্যাসিস্ট স্বৈরাচারী। অথচ যারা দিনের পর দিন ভারতবর্ষকে হুমকি দিয়ে গেল, যারা দিনের পর দিন ভারতবর্ষকে ক্রমান্বয়ে শেষ করার কথা ভাবলো, যারা ভারতবর্ষের 7 সিস্টার্সকে উত্তাল করে দেওয়ার কথা ভাবলো, তার বিপরীতে যখন ভারতবর্ষ 35,000 সেনা ভারতীয় সীমান্তে অ্যাক্টিভ করলো, যখন এলএসইউ নির্ভর ড্রোন ফিট করলো, এবং যখন 13টা পয়েন্টকে চিহ্নিত করে বাংলাদেশে ঢোকার পরিকল্পনা কার্যত ড্রাফট হিসাবে সমাজের সামনে এলো, ঠিক তখনই সেই টক শোতে বসে ভারতকে আক্রমণ করা শুরু হলো। অর্থাৎ যখন এই ধরনের কথা বলে ভারতকে উস্কাচ্ছে, তখন তারা বাঘ। আর যখন ভারতীয় সেনাবাহিনীর ব্লু প্রিন্ট প্রকাশ্যে চলে আসছে, যখন ভারতীয় সেনাবাহিনীর ড্রোনের খবর সামনে চলে আসছে, তখন তারা ভেজা বিড়াল হয়ে গেল। যদি লড়ার হয়, সামনে থেকে লড়া উচিত। দিনের পর দিন ভারতকে পিছন থেকে উস্কানি দিয়ে এই ধরনের ভাইরাল ভিডিও প্রকাশ করে জেল থেকে একাধিক এই ধরনের নেতাকে ছেড়ে দিয়ে ভারতকে তো আপনারা চাপে রাখতে চাইবেন। আর যখনই ভারতের সামরিক শক্তি একটু নাড়াচাড়া শুরু করবে, তখনই আপনারা ভয়ে কাঁপতে কাঁপতে টিভি মিডিয়ায় কি বলবেন? ভারতবর্ষ ফ্যাসিস্ট হয়ে 13টা পয়েন্ট দিয়ে আমাদের দেশে সেনাবাহিনী ঢোকানোর চেষ্টা করছে। এরপরে যদি ভারতবর্ষ আপনাদের দেশে সত্যিই সেনাবাহিনী ঢোকায়, তাহলে হয়তো আপনারা পালিয়ে বাঁচারও জায়গা পাবেন না। কিন্তু এই ধরনের কথা যারা আপনারা দিনের পর দিন বলে ভারতীয় সেনাবাহিনীকে উস্কাচ্ছেন, ভারতীয় ডিফেন্স সিস্টেমকে উস্কাচ্ছেন, তাদের বিরুদ্ধে মোহাম্মদ ইউনূস কোনো পদক্ষেপ নেয় নাকি, তা নিঃসন্দেহে এখন আন্তর্জাতিক মহল দেখবে। আর যদি ইউনূস না এদেরকে থামান, কিভাবে থামাতে হয়, আমার দৃঢ় বিশ্বাস ভারতবর্ষ হয়তো অন্য অনেক দেশের থেকে ভালো জানে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ।